আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা গতকাল ক্লাসে যেটুকু পড়েছি আজকে তারপর থেকে আমরা আলোচনা করব, কেমন? আজকে আমাদের আলোচনার যে বিষয় ধ্বনিতত্ত্ব অধ্যায়ের ধ্বনির উচ্চারণ বিধি। হ্যাঁ, শব্দে অবস্থান ভেদে অ দুভাবে লিখিত হয়। শব্দে অবস্থান ভেদে অ দুভাবে লিখিত হয়। শব্দের মধ্যে যে অ বসে সে অ দুভাবে লিখিত হয়। একরকম হলো স্বাধীনভাবে ব্যবহৃত অ, মানে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যে অ বসে, যেমন উদাহরণ অমর, অনেক। এখানে অটা স্বাধীনভাবে বসছে, অনেকে অ স্বাধীনভাবে বসছে, এটা অন্য বর্ণের সাথে লীন হয়ে যায়নি, স্বাধীনভাবে বসছে, এটাকে আমরা স্বাধীনভাবে ব্যবহৃত অ বলি। আবার আমরা দেখতে পাই যে শব্দের মধ্যে অন্য বর্ণের সঙ্গে বিলীনভাবে ব্যবহৃত অ আছে। শব্দের মধ্যে অন্য বর্ণের সঙ্গে বিলীনভাবে ব্যবহৃত অ, যেমন কর। স্যার স্যার বিলীন মানে কি? বিলীন মানে হলো লীন হয়ে যাওয়া, অন্য বর্ণের ভেতরে মিশে থাকা, লীন হয়ে যাওয়া। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে, যেমন করো, বলো। এখানে দেখো ক এর সাথে এখানে কিন্তু একটা স্বরধ্বনি অ আছে, অর্থাৎ এমনি তোমরা জানো যে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত থাকে। তো কারণ আমি গতদিনের ক্লাসে তোমাদেরকে বলেছি যে ক হস যোগ অ ক, ত হস যোগ অ ত। ঠিক সেরকম এখানে কর আর বলতে এই ক হস যোগ অ ক যোগ র হস যোগ অ র হয়েছে কর। তাহলে এখানে এই কয়ের ভেতরে যে লীন হয়ে অ আছে, আবার রয়ের ভেতরে যে অ আছে, এটাকে আমরা বলি বিলীনভাবে ব্যবহৃত অ। ঠিক তেমনি বলতে ব হস যোগ অ যোগ ল হস যোগ অ ল, তাহলে বলো। এখানে বতে অ আছে, লতে অ আছে, এই অকে আমরা বলি বিলীনভাবে ব্যবহৃত অ। তাহলে আমরা শব্দে অবস্থান ভেদে অ দুভাবে আমরা দেখতে পাই। একটা হলো কি স্বাধীনভাবে ব্যবহৃত অ, আর একটা হলো অন্য বর্ণের সঙ্গে বিলীনভাবে ব্যবহৃত অ। শব্দে অধ্বনির দুরকম উচ্চারণ পাওয়া যায়। এখন আমরা যে শব্দের মধ্যে শব্দে অ আছে, সে অ এর কয় রকম উচ্চারণ পাই সেটা আমরা আলোচনা করব। শব্দে অধ্বনির দুরকম উচ্চারণ পাওয়া যায়। একরকম হচ্ছে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। কোনটা বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ? যেমন অমর, অনেক, কত। এখানে দেখো এই অমলে যে প্রথমে যে অ আছে, এই অ এর উচ্চারণ আমরা কিন্তু অ এর মতো করি। অ, অনেকে অ যেটি আছে অনেক শব্দে, এই অ এর উচ্চারণ আমরা স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ বিবৃত উচ্চারণ করি। অ অ এর মতো উচ্চারিত হচ্ছে। অ যদি অ এর মতো উচ্চারিত হয়, এটাকে বলা হয় বিবৃত উচ্চারণ বা স্বাভাবিক উচ্চারণ। আর অ যদি ও এর মতো উচ্চারিত হয়, সেটাকে বলা হয় সংবৃত উচ্চারণ বা অধ্বনির মতো উচ্চারণ। যেমন এখন অধ্বনির মতো উচ্চারণ করার সময় আমরা করি কি, ঠোঁট দুই ঠোঁট গোল করে উচ্চারণ করি। যেমন এখানে অ ধ দীর্ঘইকার র, এটাকে শব্দে এই শব্দের প্রথমে কিন্তু অ আছে, কিন্তু আমরা উচ্চারণ করছি অ এর উচ্চারণ করছি আমরা ও এর মতো ঠোঁট গোল করে। যেমন অধীর, এখানে এটাকে বলছি অতুল। এরপরে দেখো মন, অর্থাৎ ময়ের সাথে যে ময়ের সাথে মিশে যে অ আছে, ময়ের মধ্যে যে অ লীন হয়ে আছে, সেই অ এর উচ্চারণ আমরা করছি ও এর মতো। অধীর, অতুল, মন। তাহলে এখানে অ এর আমরা সংবৃত উচ্চারণ করেছি। শব্দে অধ্বনির দুরকম উচ্চারণ পাওয়া যায়।
একটা হলো বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, আর একটা হলো সংবৃত বা অধ্বনির মতো উচ্চারণ। এখন আমরা, স্যার তাহলে হ্যাঁ বলো। স্যার তাহলে অতিথি তাহলে কোনটা হবে স্যার? অতিথি তাহলে অতিথি এটা কি হবে স্যার? সমৃদ্ধ বা দগ্নির মতো উচ্চারণ, এটা কি অতিথির একটা হ্যাঁ হ্যাঁ উদাহরণ? হ্যাঁ, এটা অটা সংবৃত উচ্চারণ হবে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, এবার দেখো অধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ। অধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ। অধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ আমরা কোথায় করব সেটা আলোচনা করছি। প্রথমে দেখো শব্দের আদিতে। শব্দের আদিতে আমরা, আদিতে মানে শব্দের প্রথমে, দেখো শব্দের আদিতে নাবোধক অ, যেমন নাবোধক অর্থে যদি শব্দের মধ্যে যদি অ থাকে প্রথমে, সেটা যদি নাবোধক অর্থে থাকে, নাবোধক অর্থে অ থাকে, তাহলে সেটাকে আমরা বিবৃত উচ্চারণ করব। যেমন ধরো অটল, অনাচার। এই অটল, অটল অনাচার, এখানে দেখো অটল মানে টলে না, তাহলে এখানে যে অটা বসছে সেটা নেগেটিভ অর্থে বসছে, অর্থাৎ নাবোধক অর্থে বসছে, তাহলে এই অ এর উচ্চারণ আমরা করব বিবৃত উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ। অর্থাৎ শব্দের আদিতে যদি নাবোধক অর্থে অ থাকে, সেই অ এর উচ্চারণ হবে বিবৃত। যেমন অটল, অনাচার। অ কিংবা আযুক্ত ধ্বনির পূর্ববর্তী অধ্বনি বিবৃত হয়। অ কিংবা আযুক্ত ধ্বনির আগের যে অধ্বনি সেইটা বিবৃত উচ্চারণ হবে, স্বাভাবিক উচ্চারণ হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো অমানিসা, এখানে ময়ে আকার মা, ময়ের সাথে আ যুক্ত আছে, ময়ের সাথে আ যুক্ত আছে, তার আগের ধ্বনি অ। এই অ এর উচ্চারণ যদি মানে অ কিংবা আযুক্ত ধ্বনি থাকে পরে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তার আগের অধ্বনিটা সেটা বিবৃত হবে, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ হবে। যেমন অমানিসা, অনাচার, কথা, যেহেতু অ বা আ যুক্ত ধ্বনি আছে অ এর পরে, সেজন্য অ এর উচ্চারণটা হবে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। আমরা শব্দের আদিতে দেখলাম অ এর উচ্চারণ কি হবে সেটা, আর শব্দের মধ্যে বা শেষে, শব্দের মাঝে বা শেষে যদি অ থাকে, তার উচ্চারণ আমরা কি করব সেটা আমরা দেখব। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে বিবৃত অ। দেখো পূর্বস্বরের সঙ্গে এখানে মাঝে, যেমন কলম, এখানে দেখো কলম, এখানে লতে যে অ আছে, মাঝের যে ধ্বনি, এই ধ্বনিতে লতে অর্থাৎ অ আছে, এই অ এর উচ্চারণ কিন্তু আমরা করছি বিবৃত, কারণ তার পূর্বস্বরের সঙ্গে মিল রেখে আগের স্বরে যে অ আছে, এই কারণে স্বরসঙ্গতির কারণে মাঝের ধ্বনিতে যে অ আছে সেটি আমরা বিবৃত উচ্চারণ করছি। স্বরসঙ্গতি মানে হলো একটা স্বরের প্রভাবে, একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা স্বরধ্বনি যদি চেঞ্জ হয়, এটাকে বলা হয় স্বরসঙ্গতি। এরপরে ঋ ধ্বনি, এ ধ্বনি, ওই ধ্বনি, ও ধ্বনির পরবর্তী অ প্রায় বিবৃত হয়। ঋ এর পরে যদি পরবর্তী ধ্বনিতে অ থাকে, এ এর পরে যদি পরবর্তী ধ্বনিতে অ থাকে, ও এর পরে যদি পরবর্তী ধ্বনিতে অ থাকে, সেই অ এর উচ্চারণটা হবে বিবৃত। যেমন দেখো ত এর সাথে রি এসে যুক্ত হয়েছে, এ হয়ে গেছে রিকার। তো এটা উচ্চারণ আমরা পরের মূর্ধন্যতে যে অ আছে, সে অ এর উচ্চারণ কিন্তু আমরা সংবৃত উচ্চারণ করব না, আমরা করব বিবৃত উচ্চারণ। তৃণ, দেব, ধৈর্য, নোলক, মৌন। অনেক সময় ই ধ্বনির পরের অ বিবৃত হয়, অনেক সময় ই ধ্বনির পরের অ বিবৃত হয়। যেমন দেখো এখানে গঠিত, ই ধ্বনির পরে যে ততে যে অ আছে, সেই অ এর উচ্চারণ আমরা করছি বিবৃত উচ্চারণ। গঠিত, মিত, জনিত। এটা আমরা এতক্ষণ আমরা দেখলাম যে
অধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ শব্দের আদিতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে আমরা যে বিবৃত উচ্চারণ কোথায় কোথায় করব সেটা আমরা জানলাম। এরপরে আমরা অ এর সংবৃত উচ্চারণ কিভাবে কোথায় করব সেটা আমরা আলোচনা করব। অধ্বনির সংবৃত উচ্চারণ আমি আগেই বলেছি, সংবৃত উচ্চারণ অয়ের যখন সংবৃত উচ্চারণ করি তখন আমরা দুই ঠোঁট গোল করে ও এর মতো উচ্চারণ করি। অধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়, ঠোঁট তত বাঁকা বা গোল হয় না। কিন্তু সংবৃত উচ্চারণে চোয়ালের ফাঁক কম, কিন্তু ঠোঁট গোলাকৃত হয়ে ও এর মতো উচ্চারিত হয়। সংবৃত উচ্চারণকে বিকৃত, অপ্রকৃত বা অস্বাভাবিক উচ্চারণ বলা ঠিক নয়। সংবৃত উচ্চারণও স্বাভাবিক, অবিকৃত ও প্রকৃত উচ্চারণ। শব্দের আদিতে অর্থাৎ শব্দের প্রথমে পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদিও সংবৃত হয়। অর্থাৎ শব্দের মধ্যে যদি প্রথমে অ থাকে এবং এই অ যদি পরের স্বরটা যদি সংবৃত হয় তাহলে আদি অটা সংবৃত উচ্চারণ হবে। যেমন অত রস্বইকার, এটা আমরা অতি বলবো না, আমরা উচ্চারণ করব অতি। ঠিক তেমনি এখানে কয়ের পরে এর অয়ের সাথে যে উ আছে সেজন্য এখানে কতে যে অ আছে এই অয়ের উচ্চারণ আমরা সংবৃত করব, ও এর মতো করব, করুন। আর যখন অসমাপিকা ক্রিয়া হিসেবে আমরা ব্যবহার করব তখন করে বলবো, আমি কাজটি করে বাড়ি যাব। করে বলবো কারণ কতে যে অ আছে সে অ এর উচ্চারণ করব আমরা সংবৃত। কিন্তু এই শব্দটি যদি সমাপিকা ক্রিয়া হিসেবে ইউজ হয় তখন কিন্তু আমরা কতে যে অ আছে সে অ এর উচ্চারণ করব বিবৃত। সে নিয়মিত কাজটি করে, এটা বলবো করে। আর আগে বলেছি যে আমি কাজটি করে বাড়ি যাব। অসমাপিকা ক্রিয়াপদ হিসেবে যখন ব্যবহার করব তখন ক এর মধ্যে যে অ আছে সে অ এর উচ্চারণ করব সংবৃত। আর সমাপিকা ক্রিয়া হিসেবে যখন ব্যবহার করব তখন কতে যে অ আছে তার উচ্চারণ করব বিবৃত, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ। পরবর্তী স্যার এই শব্দের আদি, স্যার শব্দের আদি বলতে এটাই বোঝানো হয়েছে না স্যার? শব্দের আদি মানে শব্দের প্রথমে। এই যে দেখো এই অতি, অতীতে প্রথমে অ আছে না? হ্যাঁ, অতি জি শব্দে জি প্রথমে অ স্যার। আছে না? সেই অ এর পরে যদি অর্থাৎ পরবর্তী স্বরধ্বনি যদি সংবৃত হয় তাহলে আদি যে অটা আছে সেই অ এর উচ্চারণটা হবে সংবৃত। সংবৃত মানে হলো অ এর অধ্বনির মতো উচ্চারণ। সেই জন্য দেখো এটা উচ্চারণ আমরা অতি বলছি না, আমরা অতি, এটা কি সংবৃত? অ অ প্রথমে যে অ আছে সে অ এর উচ্চারণটা সংবৃত করতে হবে, কারণ এরপরে ই স্বরধ্বনি আছে সেই কারণে। এরপরে দেখো পরবর্তী ই, উ ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী রফলাযুক্ত অসংবৃত হয়। অর্থাৎ শব্দের প্রথমে যদি রফলাযুক্ত অ থাকে, যেমন প্রতিভা, এই শব্দটিতে দেখো প এর সাথে রফলা যুক্ত আছে, প রফলা প্র। এখন এই প্রতে তো অ আছে, কিন্তু এই রফলাযুক্ত অ এর পরে কি আছে? ই। তো পরবর্তী ই, উ ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী রফলাযুক্ত অ এর উচ্চারণ হবে সংবৃত। যেমন এটা আমরা প্রতিভা বলবো না, বলবো প্রতিভা। অর্থাৎ প্রতে যে অ আছে সে অ এর উচ্চারণটা সংবৃত উচ্চারণ করব, প্রতিভা। যেমন প্রচুর। অর্থাৎ রফলাযুক্ত অ এর পরে যদি ই, উ থাকে তাহলে সেই রফলাযুক্ত অতে অ এর উচ্চারণ সংবৃত উচ্চারণ হবে। যদি ই, উ না থাকে, অ আ থাকে, তাহলে কিন্তু সংবৃত হবে না, তখন কিন্তু বিবৃত উচ্চারণ হবে অ এর।
যেমন দেখো, এটাকে আমরা বলছি প্রভাত। এখন দেখো, এই রফলাযুক্ত এর পরে কিন্তু এখানে আ আছে, সেজন্য এখানে উচ্চারণটা, রফলাযুক্ত এর উচ্চারণটা কিন্তু হচ্ছে বিবৃত। প্রভাত, প্রত্যয়, প্রণাম। এরপরে এটা আমরা শব্দের আদিতে এর উচ্চারণের কথা বললাম। এবার শব্দের মাঝে এবং শব্দের শেষে এর উচ্চারণ কি করব সেটা আমরা বলবো। যদি তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদ হয়, তর দিয়ে, তম দিয়ে, তন দিয়ে বিশেষণ পদ গঠিত হয়। যদি সেরকম বিশেষণ পদের শেষের স্বর অ, সেই এর উচ্চারণটা হবে সংবৃত। যেমন ধরো, তম প্রত্যয় যুগে আমরা শব্দ গঠন করেছি, বিশেষণ পদ হয়েছে, অনেকে ভুল উচ্চারণ করে এটাকে বলে প্রিয়তম। আসলে কিন্তু তম প্রত্যয় যুগে এই যে বিশেষণ পদটি, সেটার শেষ স্বর মতে যে অ আছে, সেই এর উচ্চারণ হবে সংবৃত। এটা হবে, উচ্চারণ হবে প্রিয়তম। গুরুতর, যেমন গুরুতর ঘটনা, এখানে শেষে যে র এর সাথে অ আছে, সে এর উচ্চারণ হবে সংবৃত। সংবৃত মানে অধ্বনির মতো উচ্চারণ হবে। তাহলে উচ্চারণ হবে প্রিয়তম, শুদ্ধ উচ্চারণ হবে প্রিয়তম, গুরুতর। ই উ এর পরবর্তী মধ্য অন্ত সংবৃত উচ্চারণ হবে। ই উ এর পরবর্তী, ই উ এর পরে মাঝের এবং শেষের এর উচ্চারণ হবে সংবৃত। যেমন প্রিয়, এখানে ই এর পরে এই অন্তঃস্থতে যে অ আছে, সেই এর উচ্চারণ হবে সংবৃত। এটা উচ্চারণ হবে প্রিয়। যাবতীয় হবে না, হবে যাবতীয়। অর্থাৎ শেষে যে অন্তঃস্থতে অ আছে, সেই এর উচ্চারণ হবে সংবৃত। আচ্ছা, এখন তোমাদের এরপরে আমরা এখন কোথায় এর কোথায় কোথায় বিবৃত উচ্চারণ করব আর কোথায় কোথায় সংবৃত উচ্চারণ করব, এগুলো আমরা জানলাম। এরপরে আমরা আসব, এখানে কিছু বিষয় আমাদের জানতে হবে। সেটা হলো, বাংলায় একাক্ষর শব্দে, একাক্ষর মানে যেটা হলো সিলেবিক অর্থাৎ মনোসিলেবল যেটাকে আমরা বলি, একাক্ষর শব্দে আ দীর্ঘ হয়। এগুলো তোমাদের অবজেক্টিভের জন্য হয়তো দরকার হবে। কাজ শব্দের আ দীর্ঘ, কাল শব্দের আ হচ্ছে হ্রস্ব। ঠিক সেরকম বাংলায় সাধারণত হ্রস্ব ই ধ্বনি এবং দীর্ঘ ই ধ্বনির উচ্চারণে কোনো পার্থক্য দেখা যায় না। একাক্ষর শব্দে ই এবং দীর্ঘ ই দুটোই দীর্ঘ হয়। শব্দটা যদি একাক্ষর স্যার হয়, একাক্ষর শব্দ কি? একাক্ষর মানে যেটা হলো নিঃশ্বাসের কম চেষ্টায় স্বল্পতম প্রয়াসে একবারে একত্রে যে ধ্বনি বা ধ্বনি গুচ্ছ আমরা উচ্চারণ করি, এটাকে ইংরেজিতে বলে সিলেবল। সিলেবলকে বাংলায় বলা হয় অক্ষর। এক সিলেবল বা এক অক্ষর বিশিষ্ট শব্দকে মনোসিলেবল বলা হয়। আচ্ছা, বাংলায় রি ধ্বনিকে স্বরধ্বনি বলা চলে না। সংস্কৃতে এই ধ্বনিটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। রি ধ্বনিকে, যদিও আমাদের স্বরধ্বনির মধ্যে এটা আছে, স্বরবর্ণের মধ্যে এটা স্বরধ্বনিকে, রি ধ্বনিকে স্বরধ্বনি বলা চলে, এটা সংস্কৃতে এই ধ্বনিটা স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। আচ্ছা, এরপরে আমরা এর সংবৃত এবং বিবৃত উচ্চারণে আসব। এ ধ্বনির উচ্চারণ দুই রকম, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। সংবৃত উচ্চারণ আমরা দেখি প্রথম, পদের অন্তে এ সংবৃত হয়। পদের অন্তে এ সংবৃত হয়। যেমন পথে, ঘাটে, দোষে, গুণে, আসে, পদের শেষে এটা সংবৃত উচ্চারণ হয়। এ এর মতো উচ্চারিত হয়। পথে, ঘাটে, দোষে, গুণে, আসে। তৎসম শব্দের প্রথমে, তৎসম শব্দ মানে হলো কি সংস্কৃত শব্দ। তৎ মানে তার, সম মানে সমান, তার সমান মানে কার সমান? সংস্কৃতের সমান। সংস্কৃত থেকে যে শব্দগুলো হুবহু আমাদের বাংলা ভাষায় চলে আসছে, এগুলোকে আমরা বলি তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। এই তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ হবে সংবৃত। যেমন দেশ, প্রেম, শেষ, এখানে এর সংবৃত উচ্চারণ করছি। একাক্ষর সর্বনাম পদের এ সংবৃত হয়। যে সর্বনাম পদ একাক্ষরের, এই একাক্ষর সর্বনাম পদের এর উচ্চারণ সংবৃত হয়। কে, সে, যে।
কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পরে থাকলে এর উচ্চারণ সংবৃত হয়। হ যদি থাকে কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি মানে সংযুক্ত ধ্বনি আর কি, যদি এটার আকার না থাকে, আকারবিহীন যুক্ত ধ্বনি পরে থাকে, এর উচ্চারণ সংবৃত হয়। যেমন দেহ, কেহ, কেষ্ট। এখানে হ আছে শেষে, আবার মূর্ধন্য ষট, এটা আকারবিহীন যুক্ত ধ্বনি মূর্ধন্য ষট, সেজন্য এখানে উচ্চারণটা সংবৃত হবে। ই বা উকার পরে থাকলে এর উচ্চারণ সংবৃত হয়। ই বা উকার পরে থাকলে এর উচ্চারণ সংবৃত হয়। যেমন দেখি, রেণু, বেলুন। এখানে শেষে ই আছে, উ আছে। আর এর বিবৃত উচ্চারণ হবে স্যার বেলুনের এখানে নাম্বারটা বলছে কি রশ্মি বা রসাও রস্যকার তারপরে পরে থাকলে এর উচ্চারণ সংবৃত হবে। সংবৃত মানে বেলুন তো হয় না। হ্যাঁ স্যার বেলুনও তো হয় না। হ্যাঁ হচ্ছে না কেন? এই যে এখানে বেলুন বেলুনে উ তো উ হয় না। উ আছে না, সেজন্য হচ্ছে। আমি তো বলেছি যে ই বা উকার পরে থাকলে এর উচ্চারণটা সংবৃত হবে, তো সেজন্য এটা হচ্ছে, এখানে ই আছে, এটাতে উ আছে, এটাতে উ আছে, সেজন্য এর উচ্চারণটা সংবৃত হচ্ছে। এরপরে বিবৃত উচ্চারণ। এখন বিবৃত উচ্চারণ, এর বিবৃত উচ্চারণ কোনটা? এর বিবৃত উচ্চারণ হচ্ছে, আমরা যে Cat. ইংরেজিতে ক্যাট এবং ব্যাট যে উচ্চারণ করি, এই ক্যাটের যেভাবে উচ্চারণ করি, ব্যাটের যেভাবে উচ্চারণ করি, সেই উচ্চারণটা হলো বিবৃত উচ্চারণ। ধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি ক্যাট ও ব্যাটের এর মতো। যেমন একা। এই ধ্বনির এই বিবৃত উচ্চারণ, এটা মনে রাখবে, ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের মাঝে এবং শেষে কিন্তু পাওয়া যায় না, এটা কেবল শব্দের প্রথমেই পাওয়া যায়। এটা তোমাদের পরীক্ষায় অবজেক্টিভ আসে যে ধ্বনির বিবৃত উচ্চারণ কোথায় পাওয়া যায়, তোমাদের বলতে হবে শব্দের আদিতে পাওয়া যায়, শব্দের মাঝে এবং শেষে কিন্তু পাওয়া যায় না। এখন আমরা দেখি 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে। 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এর বিবৃত উচ্চারণ আমরা পাই। যেমন এত, হেন, কেন। অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের ধ্বনি বিবৃত হয়। অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের ধ্বনি উচ্চারণ হবে বিবৃত। যেমন অনুস্বার, এখানে দেখো উচ্চারণ ক্যাংরা, চ্যাংরা, স্যাঁতস্যাঁতে, গ্যাজেল। এই অনুস্বার আছে, আর চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের ধ্বনির উচ্চারণটা বিবৃত উচ্চারণ হচ্ছে। বিবৃত উচ্চারণ মানে ইংরেজি ক্যাট এবং ব্যাটের এর মতো উচ্চারণ হচ্ছে। আর খাঁটি বাংলা শব্দে যেমন খাঁটি বাংলা শব্দে খেমটা, ব্যবসা, তেলাপোকা, তেনা, দেওর। হ্যাঁ, এই শব্দগুলো, তেনা মানে ওই যে বোঝো তো, তেনা মানে কাপড়ের টুকরো, ছেঁড়া কাপড়ের টুকরো তেনা বলে না, কাপড়ের টুকরো। তেনা। উচ্চারণ করার সময় দেখো ইংরেজি ক্যাট এবং ব্যাটেরিয়া এর মতন, তেলাপোকা, তেনা, দেওর, এগুলো খাঁটি বাংলা শব্দ। এই খাঁটি বাংলা শব্দে এর উচ্চারণটা, এটা বিবৃত উচ্চারণ হবে ইংরেজি ক্যাট এবং ব্যাটেরিয়া এর মতো। 1, 11, 13 এই কয়টি সংখ্যাবাচক শব্দে এক যুক্ত হলে শব্দেও, যেমন এক ছোট, একতলা, এক ঘরে। ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায়, ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞা। অনুজ্ঞা মানে বোঝো, অনুজ্ঞা মানে যে পদে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো জ্ঞাপিত হয়, এগুলোকে আমরা বলি অনুজ্ঞাপদ। ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থ সাধারণ মধ্যম পুরুষের রূপে। তুচ্ছার্থ ওই আমরা যেমন তুমিকে আবার তুচ্ছার্থে প্রয়োগ করি তুই, তাই না? সম্ভ্রমাত্মকে আপনি বলি, সাধারণে তুমি। জি স্যার। তুচ্ছার্থ সাধারণ মধ্যম পুরুষের রূপে, যেমন তুচ্ছার্থে তুই দেখ, তো বলি না তুই দেখ। আবার সাধারণ মধ্যম পুরুষে তুমি দেখো, খেল, খেলো, ফেল, ফেলো। এখানে এর বিবৃত উচ্চারণ আমরা করে থাকি। এবার আমরা ওকে
এবার আমরা ব্যঞ্জনধ্বনির যে উচ্চারণ, এগুলো আমি আগে তোমাদেরকে গতদিন বলেছিলাম যে ক থেকে ম পর্যন্ত 25টা ধ্বনি, এগুলোকে স্পর্শধ্বনি বলে। এগুলো আবার এখানে আসছে স্পর্শধ্বনি। মানে স্পর্শধ্বনিগুলোকে যে ভাগ করেছে সেই 5 ভাগও আমি গতকালকে বলেছিলাম তোমাদেরকে। স্পর্শধ্বনি কোনগুলো? যেগুলো ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি, যেগুলো ফুসফুসতাড়িত বাতাসটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মুখের কোথাও না কোথাও যেগুলো স্পর্শ করে বলে এগুলোকে স্পর্শধ্বনি বলা হয়। আর স্পর্শধ্বনি নির্দেশক চিহ্নগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। আর নাসিক্য ধ্বনি কোনগুলো? নাসিক্য ধ্বনি হলো উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। অর্থাৎ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাসটা মুখ দিয়ে বেরোবার সাথে সাথে নাক দিয়েও বেরোয়। এই কারণে এগুলোকে নাসিক্য ধ্বনি বলে বা অনুনাসিক ধ্বনি বলে। আর নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনি কে বোঝানোর জন্য যে প্রতীকগুলো, যে সিম্বলগুলো ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। এরপরে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ এবং অঘোষ ধ্বনি আবার এসছে এখানে। এটা মনে হয় তোমাদেরকে গতদিনের ক্লাসেও বলেছিলাম। আমি বলেছি যে ফুসফুসতাড়িত বাতাস যখন মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময়, গলনালী হয়ে মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় এই বাতাসের চাপের উপরে আমরা কতগুলোকে ধ্বনিকে বলছি অল্প প্রাণ, আবার কতগুলোকে বলছি মহাপ্রাণ। অল্প প্রাণ কোনগুলো? যদি বাতাসের চাপটা কম থাকে তাহলে সেই ধ্বনিকে বলি অল্প প্রাণ। যেমন ক স্যার, ক, ক অল্প প্রাণ। আবার যখন তুমি মুখের সামনে হাত রাখলেই বুঝবে যে খ, এটা হচ্ছে মহাপ্রাণ। গ অল্প, খ, আবার ঘ মহাপ্রাণ। তাহলে দেখা যাচ্ছে প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি অল্প প্রাণ, দ্বিতীয় চতুর্থ ধ্বনি মহাপ্রাণ। আর অঘোষ ঘোষ হচ্ছে কোনগুলো? এই যে আমি বলেছি শ্বাসনালীর ঠিক উপরে মাংসল একটা অংশ, কাকবকের ঠোঁটের মতন যে বেরিয়ে থাকে আমাদের, এটাকে বলে স্বরযন্ত্র। এই স্বরযন্ত্রের ভিতরে দুটো তন্তু আছে, সেই তন্তুগুলোকে বলে স্বরতন্ত্রী। তো যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাসটা এই স্বরতন্ত্রী উচ্চারণ করার সময় যদি স্বরতন্ত্রী মানে না কাঁপে, নিনাদিত না হয়, অনুরণিত না হয়, তাহলে সেই ধ্বনিগুলোকে বলে অঘোষ ধ্বনি। আর যদি স্বরতন্ত্রী কাঁপে, নিনাদিত হয়, অনুরণিত হয়, তাহলে সেই ধ্বনিগুলোকে বলে ঘোষ ধ্বনি। প্রতিটি, মনে রাখবে, প্রতিটি বর্গের প্রথম দ্বিতীয় ধ্বনি অঘোষ, তৃতীয় চতুর্থ ধ্বনি ঘোষ। তাহলে ক বর্গের ক খ হচ্ছে অঘোষ ধ্বনি, আর গ ঘ হচ্ছে ঘোষ ধ্বনি। এগুলো মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য। এরপরে অন্তঃস্থ ধ্বনি কোনগুলোকে বলেছিলাম? অন্তঃস্থ স্যার ধ্বনি, আরেকবার বলুন স্যার। ঘোষ ও অঘোষ ধ্বনি। হ্যাঁ, গ ঘ, স্যার ঘোষ, ক ক খ হচ্ছে অঘোষ ধ্বনি, আর গ গ হচ্ছে ঘোষ ধ্বনি। আর ওইটা বলেছি অল্প প্রাণধ্বনি। অল্প প্রাণধ্বনি হচ্ছে বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি ক আর গ, প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি অল্প প্রাণ, দ্বিতীয় চতুর্থ ধ্বনি মহাপ্রাণ। আবার প্রতিটি বর্গের প্রথম দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ, আর তৃতীয় চতুর্থ ধ্বনি হচ্ছে ঘোষ। ঠিক আছে? ক বর্গের ক খ হচ্ছে অঘোষ ধ্বনি, আর গ ঘ হচ্ছে ঘোষ ধ্বনি। হ্যাঁ, বলো। স্যার স্যার অঘোষ আর ঘোষ স্যার ধ্বনি মানে কি স্যার? জি স্যার। অঘোষ মানে, ঘোষ মানে কি? যেটা নিনাদিত হয় না, যেটা অনুরণিত হয় না, যেটা মানে কাঁপে না। তো যে ধ্বনিগুলো উচ্চারণের সময়, যেমন খ খ উচ্চারণের সময় স্বরতন্ত্রীটা কাঁপে না, সেজন্য এগুলো অঘোষ। আর গ ঘ এগুলো স্বরতন্ত্রী কাঁপে, সেজন্য এগুলো ঘোষ ধ্বনি। আমার হাতে আর 5 মিনিট টাইম আছে, আমি এই সময়ের মধ্যে শেষ করব, কেমন? আর এরপরে আছে অন্তঃস্থ ধ্বনি। অন্তঃস্থ ধ্বনি কোনগুলো? তোমাদেরকে বলেছি, তোমরা স্পর্শধ্বনি জানো, স্পর্শধ্বনি কোনগুলো, আর উষ্মধ্বনি কোনগুলো সেটাও জানো। উষ্মধ্বনি কোনগুলো? উষ্মধ্বনি হচ্ছে যেগুলো ফুসফুস, মানে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাসটা গলনালী হয়ে মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় এগুলোকে আমরা যতক্ষণ খুশি ধরে রাখতে পারি। যেমন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এগুলো উষ্মধ্বনি।
তো স্পর্শধ্বনি আর ঊষ্মধ্বনির অন্তরে বা মাঝে যে ধ্বনিগুলো আছে সেই ধ্বনিগুলোকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি। যেমন অন্তঃস্থ জ, র, ল, ব। দেখো তোমরা বাংলা বর্ণমালায় এই ধ্বনিগুলো আছে স্পর্শ আর ঊষ্মধ্বনির মাঝখানে, মাঝে আছে বলে, অন্তরে আছে বলে এই ধ্বনিগুলোকে অন্তঃস্থ ধ্বনি বলা হয়। এরপরে কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি কাকে বলে? দেখো, কম্পনজাত ধ্বনি আমি জীবের ডগাকে কাঁপিয়ে যে ধ্বনি উচ্চারণ করা হয়, হ্যাঁ, সেই ধ্বনিকে বলা হয় কম্পনজাত ধ্বনি। যেমন র, দেখো র, র উচ্চারণ করার সময় আমরা জীবের ডগাকে কাঁপিয়ে উচ্চারণ করি বলে এটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি। যেমন র। এরপরে পার্শ্বিক ধ্বনি। এরপরে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কোনটাকে বলবে? তোমাদেরকে পরীক্ষায় অবজেক্টিভ দেবে যে পার্শ্বিক ধ্বনি কোনটি, 4টা অপশন থাকবে, তো তোমার জানা থাকতে হবে পার্শ্বিক ধ্বনি। যেমন কোনগুলোকে পার্শ্বিক ধ্বনি বলি? যে ধ্বনিগুলো, পার্শ্বিক ধ্বনি মানে কি? আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। অর্থাৎ পার্শ্বিক ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস চালিত বাতাসটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় জিভের এক পাশ বা দুই পাশ দিয়ে বাতাস বেরোয়, সেটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। যেমন ল, এই লটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। জিভের এক পাশ দিয়ে বা জিভের দুই পাশ দিয়ে বাতাস বেরোয় বলে এটা, পাশ দিয়ে বাতাস বেরোয় বলে এটাকে পার্শ্বিক ধ্বনি বলে। যেমন ল, লটা হলো পার্শ্বিক ধ্বনি। আর বাংলা বর্ণমালায় বর্গীয় ব এবং অন্তঃস্থ ব এর আকৃতিতে কোনো পার্থক্য নেই। আমাদের আগে তোমরা জানো না হয়তো, একটা বর্গীয় ব আছে, যেমন প, 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 ফ, ব, ভ, ম, এখানে একটা ব আছে। আবার একটা অন্তঃস্থ ব, যেটাকে বলি অন্তঃস্থ জ, র, ল, ব, এখানে একটা ব আছে। আগে এই বাংলা বর্ণমালায় বর্গীয় ব এবং অন্তঃস্থ ব এর আকৃতিতে কোনো এখন বাংলা বর্ণমালায় বর্গীয় ব এবং অন্তঃস্থ ব এর আকৃতিতে কোনো পার্থক্য নেই। এখন কোনো পার্থক্য নেই। আগে বর্গীয় অন্তঃস্থ এই দুই রকমের ব এর লেখার আকৃতিও পৃথক ছিল, উচ্চারণও আলাদা ছিল। এখন আকৃতি এবং উচ্চারণ একই বলে অন্তঃস্থ বটাকে আমাদের বর্ণমালা থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের বর্ণমালায় বর্গীয় ব আছে, কিন্তু অন্তঃস্থ ব যেটা সেটা বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখো অনুস্বার। অনুস্বারের উচ্চারণ কিসের মতো? অবজেক্টিভ দেবে, অনুস্বারের উচ্চারণ উ এর উচ্চারণের মতো। অনুস্বারের উচ্চারণ উ এর উচ্চারণের মতো। আর দন্তস্বয়ের সঙ্গে যদি দন্তস্বয়ের সাথে খ, র, ত, থ কিংবা ন যুক্ত হলে স্বয়ের দন্ত উচ্চারণ হবে। দন্ত উচ্চারণ মানে জানো যে জিভের ডগা দাঁতে স্পর্শ করে যে উচ্চারণটা করা হয় এটাকে দন্ত উচ্চারণ বলি আমরা। যেমন দন্তস্বয়ের সাথে যদি খ, র, ত, থ কিংবা ন যুক্ত হলে দন্তস্বয়ের দন্ত উচ্চারণ হয়। যেমন স্খলন, স্রষ্টা, আস্ত, স্থাপন, স্নেহ। আবার বানানে তালব্য থাকলেও উচ্চারণ দন্তস হয়, এরকম অনেকগুলো শব্দ আছে। যেমন এখানে তালব্য আছে কিন্তু আমি উচ্চারণ করছি শ্রমিক। শৃঙ্খল, প্রশ্ন, বানানে তালব্য আছে কিন্তু উচ্চারণ করছি দন্তস উচ্চারণ। এরপরে আমরা, আমাদের সময় কম, আমাদের আরেকটা তারণজাত ধ্বনি যেটা, সেটাই শুধু আমরা বলবো। আমার 1 মিনিট সময় হাতে আছে, 1 মিনিটের মধ্যে আমি তারণজাত ধ্বনি কাকে বলবে? তারণজাত ধ্বনি বলবো জীবের ডগার উল্টো পিঠের দ্বারা একাধিকবার তারণ করে। তারণ মানে কি? আঘাত। জীবের ডগার উল্টো পিঠের দ্বারা একাধিকবার দন্তমূলে আঘাত করে যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে বলা হয় তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি কোনগুলো? ড্র এবং ঢ্র। যেমন ড্র উচ্চারণের সময় দেখো আর ঢ্র উচ্চারণের সময় দেখো, জীবের ডগার উল্টো পিঠের দ্বারা আমরা একাধিকবার দন্তমূলে আঘাত করে এই ধ্বনিটা উচ্চারণ করছি। এই ধ্বনিগুলো যেমন ড্র, ঢ্র, জীবের ডগার উল্টো পিঠের দ্বারা একাধিকবার দন্তমূলে আঘাত করে এই ধ্বনিগুলো উচ্চারণ করা হয় বলে এই ধ্বনিগুলোকে তারণজাত ধ্বনি বলে। তারণজাত ধ্বনির উদাহরণ কি?